স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি শান্তা শার্লিন। চাল, আলু ও পেঁয়াজ চাহিদার তুলনায় উৎপাদন বেশি বাংলাদেশে, থাকছে উদ্বৃত্ত। তারপরও বছরে প্রায় 20 লাখ টন আমদানি করতে হচ্ছে। এই অবস্থার সঠিক চাহিদা নির্ধারণ করে তথ্য উপাত্ত হালনাগাদের তাগিদ বাজার বিশ্লেষকদের। অর্থনীতিবিদরা বলছেন যে অনুমান নয়, সঠিক চাহিদা নির্ধারণ করতে হবে সরকারি সংস্থাগুলোকে। বাজার তদারকি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরি। আজকে জানতে চাই উদ্বৃত্ত থাকার পরও আমদানি নির্ভর চাল, আলু ও পেঁয়াজ, এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। আলাপে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সাপ্লাই চেইন স্পেশালিস্ট কৃষিবিদ মুজিবুল হক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তিনি স্বাগত জানাচ্ছি মুজিবুল হক আপনাকে চ্যানেল 24 স্টুডিওতে। অনলাইনে যুক্ত আছেন আমাদের সাথে, জি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি 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 আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দর্শকদেরকে। আসলে আপনি যেটা বলতেছিলেন বেসিক্যালি দেখেন, এখানে যে জিনিসটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট নেই। এটা হচ্ছে আমাদের ক্রপ সাইকেল ম্যানেজমেন্ট মেনটেন করে উৎপাদিত একটা পণ্য, যার সাথে ক্লাইমেটিক লট অফ কন্ডিশন ইজ এটা জড়িত আছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে আমাদের দেশে এই পণ্যগুলো যেগুলো আপনি বললেন আলু, পেঁয়াজ কিংবা চালের যে চাহিদা, সেটার সাথে আমাদের যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছে তাদের যে তথ্য উপাত্ত, এটার মধ্যে একটা অনেক গরমিল রয়ে গিয়েছে। এই গরমিলটা থাকার কারণে বেসিক্যালি আমরা এভরি ইয়ার আমরা এই সমস্যাটার সম্মুখীন। কারণ এই গরমিলটার কারণে আপনি প্ল্যানিংয়েও সমস্যা হচ্ছে যে একটা দেশের কি পরিমাণ চালের চাহিদা আছে এবং কি পরিমাণ যোগান আমার এক একটা ক্রপ সাইকেল থেকে আসবে এবং কি পরিমাণ আমাকে আমদানি করতে হবে। দেখেন, যদি আপনি চাউলের কথাই বলেন, এটা টোটাল ডিমান্ডের আমরা কিন্তু অনলি 5% আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। যে 20 লাখ টন মেট্রিক টনের কথা আপনি বলতেছেন, তাইলে 5% টোটাল ডিমান্ড। কিন্তু এই ডিমান্ডটা তো অ্যাট এ টাইম জানুয়ারি মাস কিংবা ফেব্রুয়ারি মাস কিংবা কোনো একটা সুনির্দিষ্ট মাসে না, এটা হচ্ছে বেসিক্যালি ইয়ার রাউন্ড। তাহলে আমাদের এই যে সেফটি স্টক, বাফার স্টক, অর্থাৎ সাপ্লাই চেইনের কতগুলো ডিনামিক্স আছে, এই ডিনামিক্সের গুলোর সাথে এই বাজার ব্যবস্থাপনার যে একটা গভর্নেন্স সিস্টেম, এবং সেই গভর্নেন্সটা আপনাকে তৈরি করতে হবে বেসিক্যালি তথ্য উপাত্তর ভিত্তিতে। মুজিবুল হক, আমি এই প্রসঙ্গে যদি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে যে 2022 থেকে 2023 অর্থ বছরে চালের লক্ষ্যমাত্রা ছিল 3,60,00,000 টন, উৎপাদন হয়েছে 3,91,00,000 টন, এবং আলুর ক্ষেত্রে আমরা দেখেছি যে 1,12,00,000 টন উৎপাদিত হয়েছে, যা চাহিদার চাইতে 22 লাখ টন বেশি। আবার পেঁয়াজের ক্ষেত্রেও তাই, যে 1 লাখ টন বেশি। তো এই তথ্যপাত্রগুলো যখন আপনাদের কাছে আসছে, এসে পৌঁছাচ্ছে, তারপর কি আপনারা আমদানি নির্ভর সিদ্ধান্তগুলো নিতে পারছেন কিনা? না, আপনার এই তথ্যগুলো তো সায়েন্টিফিক না, এটাই হচ্ছে সমস্যা। এই তথ্যগুলোর উপর আপনি কতটুকু ডিপেন্ডেন্ট করতে পারবেন? লাইন ডিপার্টমেন্ট সবাই কি একই তথ্য বলতেছে? আপনার বাংলাদেশ ব্যাংক কি বলতেছে? বিবিএস কি বলতেছে? ইবিপি কি বলতেছে? ডিএই কি বলতেছে? সেটাকে কি অন্য ডিপার্টমেন্টগুলো সাপোর্ট করতেছে? আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য। তাহলে বিভিন্ন তথ্যের উপর বেসিস করে আপনি কিন্তু এই ডিসিশনগুলো নেওয়া সাপ্লাই চেইনে ভেরি টাফ। সাপ্লাই চেইনে অথেন্টিক ডাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওই ডাটা করলে হবে না। সেই ডাটার থেকে আমার পোস্ট হারভেস্ট লস কতটুকু হবে, ধরেন পেঁয়াজের ক্ষেত্রে 30 থেকে 35% আবার মাইনাস করতে হবে। আলুর ক্ষেত্রে 25% টোটাল উৎপাদন থেকে মাইনাস করতে হবে। দেন হচ্ছে আপনার হাজারো স্টেক হোল্ডারের কাছে এই স্টকগুলো পড়ে থাকে। তো সাপ্লাই চেইন যখন স্মুথ হবে না, তখন চাহিদা বাড়বে, যোগান কমবে। আবার এট দ্য সেম টাইম আপনি যখন ইম্পোর্ট ডিসিশন নিচ্ছেন, তখন ওই ইম্পোর্ট ডিসিশনটাও তো আপনার লিড টাইম মেনটেন করে হচ্ছে না। ইম্পোর্ট ডিসিশনটা আপনি যখন নিচ্ছেন, যেমন পেঁয়াজের জন্য ইম্পোর্ট ডিসিশন নেওয়া হলো যে রমজানে 2-3 রোজায়, কিন্তু এটা দরকার ছিল আরো 2 মাস আগে। আর একটা জিনিস হচ্ছে কি, অ্যাপারেন্টলি সরকার চাচ্ছে বাজার নিয়ন্ত্রণ করতে, কিন্তু সরকার পারবে না। এটা কেন পারবে না? বিকজ অফ গত 5-6 বছর যদি দেখেন আপনি, এগ্রিকালচারাল কমোডিটি গুলোর জন্য আমাদের যে কর্পোরেট হাউস গুলো গ্রামগঞ্জে ডিস্ট্রিক্ট লেভেলে মিল, স্টোরেজ, কোল্ড স্টোর সবকিছু ওরা স্থাপন করেছে। এখন ওরা যদি কোনোভাবে চায় যে সিন্ডিকেশন করে এই প্রোডাক্টগুলো, পুরো দাম তারা কিনে রাখবে, পুরো আলু তারা কিনে রাখবে, পুরো পেঁয়াজ তারা কিনে রাখবে, এটা পসিবল। এখন সরকারকে কি করতে হবে? সরকারকে করতে হবে
যেহেতু এই আমাদের আইনগুলো আছে সেগুলো পুরোটাই এই প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি, তাইলে গভর্নেন্স সিস্টেমটা স্ট্রং করা, তথ্য উপাত্তটা স্ট্রং করা, এবং এই যে যারা আছেন এদেরকে স্বয়ংক্রিয় ডাটাবেজের মাধ্যমে নিয়ে আসা, যে আসলে উৎপাদন কত, স্টোরেজ আছে কত, তারপরে হচ্ছে বিক্রি হচ্ছে কতটুকু, কি প্রাইসে বিক্রি হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, সাপ্লাই চেইনের এই জায়গাগুলোতে যদি আপনি কি বলে যে ইন্টারভেন না করতে পারেন তাহলে এটা কখনো সমাধান হবে না। সিন্ডিকেটের কথা বলছিলেন আপনি মুজিবুল হক, আপনি সিন্ডিকেটের কথা বলছিলেন, কিন্তু সিন্ডিকেট থেকে তো আমরা বের করে আনতে পারছি না, বাজার তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং সেই সাথে চাহিদা এবং উৎপাদনের সমন্বয়ও সম্ভব হচ্ছে না কারণ তথ্য উপাত্তের অভাবে। সেক্ষেত্রে কি করা যেতে পারে? না, আমি এই জন্যই বলতেছিলাম যে আসলে সত্যি কথা যেটা আমাদের হারমোনাইজ ডাটা উৎপাদন এবং চাহিদার জন্য এই ডাটাকে স্বয়ংক্রিয় ডিজিটালাইজেশন সিস্টেম করে, দেখেন আমরা করোনার লক্ষ লক্ষ লোককে টিকা দিয়েছি, কই আমাদের তো ডাটায় কোনো সমস্যা হয়নি। সো আমাদেরকে অতি বিলম্বে একটা প্রাইস কমিশন গঠন করতে হবে এবং একটা সেন্ট্রালি এই এসেনশিয়াল কমোডিটি গুলোর জন্য আপনাকে এই তথ্য উপাত্তগুলো হালনাগাদ করতে হবে, এবং সেটা করলে হবে না। আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলতেছি, আমাদের এখানে ডিজিটালাইজেশনটা স্মার্ট হতে হবে। এখানে আপনার ইরর থাকবে 0.001%, এখানে ইরর থাকার কোনো সুযোগ নেই, এবং আপনাকে এই ডেটার উপরে পুরো রাষ্ট্র আজকে সবার কাছে একটা জিম্মি হয়ে যাচ্ছে। কেন? অনলি সরকারের উইকনেস হচ্ছে সরকারের কাছে ডেটা নেই, সরকারের কাছে তথ্য উপাত্তগুলো নাই, এবং স্ব ডিপার্টমেন্টগুলো তাদের নিজস্ব পারফরমেন্সকে শো করার সময় অনেক সময় তারা একটু অ্যাগ্রেসিভলি বিভিন্ন তথ্য উপস্থাপন করে, সেটাও কিন্তু ঠিক না, সেটাও ঠিক না, কারণ এটা রাষ্ট্রের আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। ধন্যবাদ মুজিবুল হক। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে এসে আবারও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সাপ্লাই চেইন স্পেশালিস্ট কৃষিবিদ মুজিবুল হক যুক্ত আছেন আমাদের সাথে অনলাইনে। জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে একটা বিরতির সময় হয়েছে, ফিরে আসছি একটু পরে। 2024 সালে বিশ্বজুড়ে সাইবার হামলার কারণে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $10 ট্রিলিয়ন, যা গত 2 বছরের তুলনায় 15% বেশি। ধারণা করা হচ্ছে 2025-এ এই অঙ্ক ছাড়াতে পারে $11 ট্রিলিয়নের ঘর। এ থেকে রক্ষা পেতে $1 বিলিয়ন প্রকল্প হাতে নিয়েছে বড় বড় টেক জায়ান্টরা। ইন্টারনেটের ব্যবহার ও পরিধি যত বাড়ছে ততই বাড়ছে নিরাপত্তাহীনতা। নিজের ভুল আর হ্যাকারদের সরব পদচারণায় অনলাইন নিরাপত্তায় তৈরি হয়েছে শঙ্কা। সাইবার সিকিউরিটি ভেঞ্চুরাসের তথ্য মতে এবছর বিশ্বজুড়ে সাইবার হামলায় ক্ষতি হতে পারে প্রায় $10 ট্রিলিয়ন, আর্থিক মূল্যমানের বিচারে যা যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতির পরেই। ডেটা, অর্থ, মেধাসত্ব, কন্টেন্ট, প্রযুক্তি কিংবা ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো বিষয়গুলো একসাথে হয়ে সাইবার ক্রাইমের সরব উপস্থিতি। এর মধ্যে র্যানসমওয়্যারের মাধ্যমে এবছর চুরির সংখ্যা $42 বিলিয়ন, ক্রিপ্টোকারেন্সির প্রতারণায় ক্ষতি $30 বিলিয়ন। ফলে 2025 সালের মধ্যে যে 200 জেটাবাইট ডেটা প্রায় 6 বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী ব্যবহার করবেন, তার অর্ধেকের বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। অ্যালায়েন্স রিস্ক ব্যারোমিটারের হিসাবে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া, স্পেন, ভারত ও জাপানের মতো 19টি দেশ সাইবার হামলার তালিকায় শীর্ষে থাকবে। সাথে যুক্ত হয়েছে ভূ রাজনৈতিক পরিস্থিতি। সরাসরি হামলার বদলে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এশিয়া ও মধ্য ইউরোপের বেশ কয়েকটি দেশ সাইবার হামলা ও হ্যাকিংয়ের সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণও মিলেছে। প্রশিক্ষণ দেওয়া হবে 1 লাখ মার্কিনীকে। IBM 30 মিলিয়ন মানুষকে সাইবার সিকিউরিটিতে প্রশিক্ষিত করবে, যার মধ্যে 30% নারী। আইনের মারপ্যাচে অপরাধীরা ধরা পড়লেও তাতে ক্ষতি যা হবার তা হয়ে যায়। তারপরও নিরাপত্তার বিষয়ে সবসময় সচেষ্ট সব পক্ষ কখন যে ফাঁদে পড়ে তা বোঝা ভার। প্রযুক্তির উৎকর্ষতায় এর আশীর্বাদ আর অভিশাপ পুরোটাই এখন হাতের তালুতে বন্দী। ইফতেখার আলম, চ্যানেল 24। 2024 সালে বিশ্বজুড়ে সাইবার হামলার কারণে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $10 ট্রিলিয়ন, যা গত 2 বছরের তুলনায় 15% বেশি। ধারণা করা হচ্ছে 2025-এ এই অঙ্ক ছাড়াতে পারে $11 ট্রিলিয়নের ঘর। এ থেকে রক্ষা পেতে $1 বিলিয়ন প্রকল্প হাতে নিয়েছে বড় বড় টেক জায়ান্টরা। ইন্টারনেটের ব্যবহার ও পরিধি যত বাড়ছে ততই বাড়ছে নিরাপত্তাহীনতা।
নিজের ভুল আর হ্যাকারদের সরব পদচারণায় অনলাইন নিরাপত্তায় তৈরি হয়েছে শঙ্কা। সাইবার সিকিউরিটি ভেঞ্চুরাসের তথ্য মতে এবছর বিশ্বজুড়ে সাইবার হামলায় ক্ষতি হতে পারে প্রায় $10 ট্রিলিয়ন, আর্থিক মূল্যমানের বিচারে যা যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতির পরেই। ডেটা, অর্থ, মেধাসত্ত্ব, কন্টেন্ট, প্রযুক্তি কিংবা ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো বিষয়গুলো একসাথে হয়ে সাইবার ক্রাইমের সরব উপস্থিতি। এর মধ্যে র্যানসমওয়্যারের মাধ্যমে এবছর চুরির সংখ্যা $42 বিলিয়ন, ক্রিপ্টোকারেন্সির প্রতারণায় ক্ষতি $30 বিলিয়ন। ফলে 2025 সালের মধ্যে যে 200 জেটাবাইট ডেটা প্রায় 6 বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী ব্যবহার করবেন, তার অর্ধেকের বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। অ্যালায়েন্স রিস্ক ব্যারোমিটারের হিসাবে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া, স্পেন, ভারত ও জাপানের মতো 19টি দেশ সাইবার হামলার তালিকায় শীর্ষে থাকবে। সাথে যুক্ত হয়েছে ভূ রাজনৈতিক পরিস্থিতি। সরাসরি হামলার বদলে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এশিয়া ও মধ্য ইউরোপের বেশ কয়েকটি দেশ সাইবার হামলা ও হ্যাকিংয়ের সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণও মিলেছে। প্রশিক্ষণ দেওয়া হবে 1 লাখ মার্কিনীকে। IBM 30 মিলিয়ন মানুষকে সাইবার সিকিউরিটিতে প্রশিক্ষিত করবে, যার মধ্যে 30% নারী। আইনের মারপ্যাচে অপরাধীরা ধরা পড়লেও তাতে ক্ষতি যা হবার। বিজ্ঞাপনের ভাষায় মাত্র 2 মিনিটে আপনার পেট ও মনের ক্ষুধা মেটায় ইনস্ট্যান্ট নুডলস। আর 2 মিনিট পার হওয়ার পরেই সে নুডলসের প্লাস্টিকের প্যাকেটের গন্তব্য ভাগাড়ে। শুধু নুডলসের প্যাকেট নয়, দৈনন্দিন নানা কাজে প্লাস্টিকের ব্যবহার আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। সে ব্যবহার্য প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্যের যথেচ্ছ ব্যবহারে দূষিত আর বিষাক্ত হচ্ছে পরিবেশ। পরিবেশ বাঁচাতে ব্যবহৃত প্লাস্টিকের পুনর্ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা কর্মকাণ্ড। ভারতের ইকোকারি এমনই এক উদ্যোগ নিয়েছে যা শুধু পরিবেশকে রক্ষা করছে না, বরং তৈরি করছে কর্মসংস্থানও। অ্যালেন ম্যাকার্থার ফাউন্ডেশনের তথ্য মতে প্রতি বছর বিশ্বজুড়ে 60% পরিধেয় কাপড় ফেলে দেওয়া হয়। এই প্রবণতা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে 150 মিলিয়ন টনের বেশি পোশাকের বর্জ্য তৈরি হবে। ফেলে দেয়া প্লাস্টিকের প্যাকেট সংগ্রহ করে স্যানিটাইজ করার পর শুকিয়ে পরিষ্কার করে নেয় ইকোকারি। এরপর প্রক্রিয়াজাত করে ফেলে দেয়া কাপড় মিশিয়ে ব্যাগ, ব্যাকপ্যাক, ওয়ালেট, বোতল কাভার, টেবিল ম্যাট সহ নানা ধরনের জিনিস তৈরি করে তারা। নাম ইকোভিশন সাহস জিরো ওয়েস্ট নামক সংস্থা থেকে সাধারণত প্লাস্টিক সংগ্রহ করে থাকে প্রতিষ্ঠানটি। প্রতি মাসে পুনে থেকে 1000 কেজি আর কর্ণাটক থেকে প্রায় 3000 কেজি প্লাস্টিক সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। 2022 অর্থ বছরে প্রায় 17 লাখ প্লাস্টিক প্যাকেট ব্যবহার করে পণ্য তৈরি করেছে ইকোকারি। 2023 সালে যা এসে দাঁড়ায় 47.5 লাখ, যা থেকে আয় হয়। আবার আমন্ত্রণ। আজকে জানতে চাই, উদ্বৃত্ত থাকার পর আমদানি নির্ভর চাল, আলু ও পেঁয়াজ, এই বিষয় নিয়ে কথা হচ্ছে আমাদের অনলাইনে যুক্ত থাকা অতিথির সাথে। আমাদের সাথে আছেন সাপ্লাই চেইন স্পেশালিস্ট কৃষিবিদ মুজিবুল হক। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিও থেকে। মুজিবুল হক, বিরতির আগে আপনার সাথে কথা হচ্ছিল যে আমরা যে সঠিক তথ্যের অভাবে, উৎপাদন কত হচ্ছে সেই তথ্যটি আমাদের কাছে না থাকার অভাবে আড়তদাররা শস্য কুক্ষিগত করে রাখছে। এর প্রভাব কতটা ভয়াবহ বলে আপনি মনে করেন? দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে আপনি বাজার ব্যবস্থাপনায় বা যদি প্রাইসের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে চান, বাজারের উপরে কন্ট্রোল নিয়ে আসতে চান, তাহলে আপনাকে বাজারে যে অ্যাক্টরসরা আছে তারা মার্কেট শেয়ার কতটুকু কন্ট্রোল করতেছে। যেমন আপনি বললেন, চাউলের বাজারে আমার যদি যে চাহিদা আছে তার মাত্র 5% আমি ইম্পোর্টের ডিসিশন নিয়েছি 20 লাখ মেট্রিক টন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে 20 লাখ মেট্রিক টন তো কোনোভাবেই প্রভাব ফেলবে না যদি আমি এই যে বাকি যে অ্যাক্টরসরা আছে তাদেরকে কোনো একটা গভর্নেন্স বা অ্যাকাউন্টেবিলিটির জায়গায় না নিয়ে আসতে পারি। আর গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি একমাত্র পসিবল হচ্ছে তথ্য উপাত্ত দিয়ে। যেমন আমি বলি, আমার এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1956 অনুসারে একজন লোক যদি 1 টনের বেশি কোনো এসেনশিয়াল কমোডিটি গুদামজাত করে তাহলে তার লাইসেন্স তাকে কফিয়ত দিতে হবে, কারণ সে বিনা কারণে পূর্ব ঘোষণা ছাড়া এটা করতে পারে না অ্যাক্ট অনুসারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার যে কর্পোরেট সেট আপ, আপনারা আজকে ব্রয়লার বলেন, ডিম বলেন, চাল বলেন, ডাল বলেন, যে কর্পোরেট সেট আপ হয়েছে, তারা তো লক্ষ লক্ষ মেট্রিক টন গুদামজাত করতেছে। এবং এটা যদি তারা বাফার স্টক, সেফটি স্টকের কথা বলে,
তাদের কাস্টডিতে রেখে দেয়, তাহলে আপনি 20 লাখ মেট্রিক টন চাল এনে এটা তো আপনার সে ধরেন টোটাল ডিমান্ডের 5% হয়তো 1 মাস আপনি সরকার একটা নির্দিষ্ট দাম দিয়ে এটা বেঁধে দিল, কিন্তু আপনার তো কন্ট্রোল হচ্ছে না। তাহলে কন্ট্রোলের জন্য আমি আবারও বলতেছি, এই যে হাজার হাজার ট্রেডার্স বা আপনার যে মিলার বা এই যে কোল্ড স্টোরেজ, এদের এই তথ্য উপাত্তগুলোও আপনাকে হালনাগাদ করতে হবে, তাদেরকে একটা স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে নিয়ে আসতে হবে, এবং সেই স্বয়ংক্রিয় সিস্টেম থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কমোডিটিগুলোর কি ধরনের স্ট্যাটাস, যে এখন চাহিদা কত, ক্রপ সাইকেলের সাথে আর্লি সিজন, লেট সিজন, তারপরে এইসব বিষয়গুলো তখন অ্যানালাইসিস করে গভর্নমেন্ট এই প্রাইস কমিশন তারা এটা একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং এই পণ্যগুলোর একটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস নির্ধারণ করা, এবং সেটা নির্ধারণ করলে হবে না, সেটা যেমন আপনি 999-এ টেলিফোন করেন একটা অপরাধের জন্য, তাৎক্ষণিকভাবে পুলিশ আসবে, আপনি এটাকে গ্যাজেট করে মিডিয়াতে কমিউনিকেশন করে, কেউ যদি আলু মিন্স আলু, এই আলুর কেজি যদি 40-এর উপরে যায় ম্যাক্সিমাম, আর মিনিমাম সে যদি সাপ্লাই যোগান এবং চাহিদার কারণে যদি প্রাইস কমে যায়, সে যে ইচ্ছা সে যে কোনো দামে বিক্রি করতে পারবে, সেটা নিয়ে কোনো সে থাকবে না। তাহলে সারা পৃথিবীতে এইভাবে কন্ট্রোল গুলো হচ্ছে। তাহলে সেখানে একটা হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টাল পারফরমেন্সের জন্য আমি বলতেছি যে আমার উৎপাদন নেই, কিন্তু বাস্তবে সেই পরিমাণ উৎপাদন না, এটাও আপনাকে বন্ধ করতে হবে। এটা এখানে প্রত্যেকটা লোকজনকে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে আসতে হবে। আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টেবল হইতে হবে। তার মানে সবার আগে গভর্নেন্সটা খুব জরুরি, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য উপাত্তগুলোকে জোগাড় করাও জরুরি। এই বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো আরো একটা ছোট্ট বিরতির পর। জানতে চাই, শুনতে চাই অনুষ্ঠানে নিচ্ছে আরো একটা বিরতি। বিজ্ঞাপনের ভাষায় মাত্র 2 মিনিটে আপনার পেট ও মনের ক্ষুধা মেটায় ইনস্ট্যান্ট নুডলস। আর 2 মিনিট পার হওয়ার পরেই সে নুডলসের প্লাস্টিকের প্যাকেটের গন্তব্য ভাগাড়ে। শুধু নুডলসের প্যাকেট নয়, দৈনন্দিন নানা কাজে প্লাস্টিকের ব্যবহার আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেই ব্যবহার্য প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্যের যথেচ্ছ ব্যবহারে দূষিত আর বিষাক্ত হচ্ছে পরিবেশ। পরিবেশ বাঁচাতে ব্যবহৃত প্লাস্টিকের পুনর্ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা কর্মকাণ্ড। ভারতের ইকোকারি এমনই এক উদ্যোগ নিয়েছে যা শুধু পরিবেশকে রক্ষা করছে না, বরং তৈরি করছে কর্মসংস্থানও। অ্যালেন ম্যাকার্থার ফাউন্ডেশনের তথ্য মতে, প্রতি বছর বিশ্বজুড়ে 60% পরিধেয় কাপড় ফেলে দেওয়া হয়। এই প্রবণতা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে 150 মিলিয়ন টনের বেশি পোশাকের বর্জ্য তৈরি হবে। ফেলে দেয়া প্লাস্টিকের প্যাকেট সংগ্রহ করে স্যানিটাইজ করার পর শুকিয়ে পরিষ্কার করে নেয় ইকোকারি। এরপর প্রক্রিয়াজাত করে ফেলে দেয়া কাপড় মিশিয়ে ব্যাগ, ব্যাকপ্যাক, ওয়ালেট, বোতল কাভার, টেবিল ম্যাট সহ নানা ধরনের জিনিস তৈরি করে তারা। নাম ইকোভিশন সাহস জিরো ওয়েস্ট নামক সংস্থা থেকে সাধারণত প্লাস্টিক সংগ্রহ করে থাকে প্রতিষ্ঠানটি। প্রতি মাসে পুনে থেকে 1000 কেজি আর কর্ণাটক থেকে প্রায় 3000 কেজি প্লাস্টিক সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। 2022 অর্থবছরে প্রায় 17 লাখ প্লাস্টিক প্যাকেট ব্যবহার করে পণ্য তৈরি করেছে ইকোকারি। 2023 সালে যা এসে দাঁড়ায় 47.5 লাখ, যা থেকে আয় হয় 2.25 কোটি রুপি। এদিকে ইকোকারির তৈরি পণ্য ভারত ছাড়াও ইউরোপ, জাপান ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হচ্ছে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। বিজ্ঞাপনের ভাষায় মাত্র 2 মিনিটে আপনার পেট ও মনের ক্ষুধা মেটায় ইনস্ট্যান্ট নুডলস। আর 2 মিনিট পার হওয়ার পরেই সে নুডলসের প্লাস্টিকের প্যাকেটের গন্তব্য ভাগাড়ে। শুধু নুডলসের প্যাকেট নয়, দৈনন্দিন নানা কাজে প্লাস্টিকের ব্যবহার আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেই ব্যবহার্য প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্যের যথেচ্ছ ব্যবহারে দূষিত আর বিষাক্ত হচ্ছে পরিবেশ। পরিবেশ বাঁচাতে ব্যবহৃত প্লাস্টিকের পুনর্ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা কর্মকাণ্ড। ভারতের ইকোকারি এমনই এক উদ্যোগ নিয়েছে যা শুধু পরিবেশকে রক্ষা করছে না, বরং তৈরি করছে কর্মসংস্থানও। অ্যালেন ম্যাকার্থার ফাউন্ডেশনের তথ্য মতে, প্রতি বছর বিশ্বজুড়ে 60% পরিধেয় কাপড় ফেলে দেওয়া হয়।
এই প্রবণতা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে 150 মিলিয়ন টনের বেশি পোশাকের বট। আর মাত্র অল্প কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। দেশে থাকা পরিবারকে খরচ পাঠাতে তাই তপ্ত রোদে খোলা আকাশের নিচে হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। আমিরাতে বেসরকারি খাতে 2 ঘন্টা সময় কমানো সত্ত্বেও বাড়তি আয়ের আশায় অনেকে আবার বাড়িয়েছেন কাজের সময়। বছরে ঈদের আমাদের অনেক খরচ, এগুলো আমাদেরকে সামাল দিতে হয়। আমাদের অনেক আত্মীয় স্বজন গরিব আছে, অসহায় আছে, এদেরকে আমরা দেখতে হয়। রমজান আসলে ঈদ উপলক্ষে আমাদের ডিউটি বাড়িয়ে দিতে হয়। আমরা না অনেক প্রবাসীর এরকম। কনস্ট্রাকশন, গ্যারেজ, ওয়েল্ডিংয়ের মতো পরিশ্রমের কাজগুলো সাধারণত খোলা আকাশের নিচেই করতে হয়। খুব বেশি জরুরি না হলে রমজানে দিনের বেলায় কাজ না করে ইফতারের পর থেকে কাজ শুরু করেন প্রবাসীরা। ইফতার আয়োজনটা করি, তারপরে আমরা আস্তে ধীরে ইফতার পর নামাজের পরে আমরা আস্তে ধীরে কাজগুলো শুরু করি। লাস্ট টাইম আমাদের রাত 3:30 পর্যন্ত। তারাবির নামাজ পড়ে এসে আমরা পুরো রাত একদম ডিউটি চলে আমাদের সকাল 8টা পর্যন্ত ডিউটি খালাস। রাত 10টা, 12টা বা কাজের ধরন অনুযায়ী মধ্যরাত পর্যন্ত করতে হয় কাজ। প্রয়োজনবশত রোজা রেখে দিনের বেলাতেও কাজ করতে ক্লান্ত হন না এই রেমিটেন্স যোদ্ধারা। দিনের বেলায় তেমনটা কাজ হয় না, বেসিক্যালি যা জমা কাজ থাকে তা আমরা সকালবেলা করি। সকাল সাধারণত রোজার মাসে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত কাজ করি। এরপরে আপনার ইফতারের পরে রাত 1টা-2টা পর্যন্ত কাজ করা যায়। কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে এই প্রবাসীরা একদিকে যেমন নিজেদের পরিবারকে সচল রাখছে, তেমনি রেমিটেন্স পাঠানোর মাধ্যমে অবদান রাখছে দেশের অর্থনীতিতে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। আর মাত্র অল্প কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। দেশে থাকা পরিবারকে খরচ পাঠাতে তাই তপ্ত রোদে খোলা আকাশের নিচে হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। আমিরাতে বেসরকারি খাতে 2 ঘন্টা সময় কমানো সত্ত্বেও বাড়তি আয়ের আশায় অনেকে আবার বাড়িয়েছেন কাজের সময়। বছরে ঈদের আমাদের অনেক খরচ, এগুলো আমাদেরকে সামাল দিতে হয়। আমাদের অনেক আত্মীয় স্বজন গরিব আছে, অসহায় আছে, এদেরকে আমরা দেখতে হয়। রমজান আসলে ঈদ উপলক্ষে আমাদের ডিউটি বাড়িয়ে দিতে হয়। আমরা না অনেক প্রবাসীর এরকম। কনস্ট্রাকশন, গ্যারেজ, ওয়েল্ডিংয়ের মতো পরিশ্রমের কাজগুলো সাধারণত খোলা আকাশের নিচেই করতে হয়। আবার আমন্ত্রণ জানতে চাই, শুনতে চাই অনুষ্ঠানে। আজকে জানতে চাই উদ্বৃত্ত থাকার পরও আমদানি নির্ভর চাল, আলু এবং পেঁয়াজ। অনলাইনে যুক্ত আছেন আমাদের সাথে সাপ্লাই চেইন স্পেশালিস্ট কৃষিবিদ মুজিবুল হক, তার সাথে আবারও কথা বলতে চাই। মুজিবুল হক, আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, সেই প্রসঙ্গ ধরেই আসি যে বাজার তদারকির দুর্বলতা কিভাবে কাটানো সম্ভব বলে আপনি মনে করেন? ওকে, সো এইখানেও আসলে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। সেটা হচ্ছে, দেখেন, আমাদের এই টোটাল ফুড সিস্টেমটা যেটাকে আমরা বলি, সেই ফুড সিস্টেমটা 3টা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে, আমরা যদি বলি, আমাদের উৎপাদনের সাথে জড়িত আমাদের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত আমাদের মিনিস্ট্রি অফ কমার্স, আর আপনার ফুড ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের যে ফুড ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে গ্রেইনের ক্ষেত্রে। এবং এদের প্রত্যেকের একটা রোল রেসপন্সিবিলিটি আপনার অ্যাজ পার আমাদের যে রাষ্ট্রীয় নীতি, বিধান, বিধিমালা, এগুলো দ্বারা কন্ট্রোল করা হয়। এখন আপনি দেখবেন, ওনারা যখনই একটা বাজার মনিটরিং এ, একটা সার্ভিলেন্স বাজার মনিটরিং এ যায়, তখন ওনারা যেটা যায়, 2-1টা হোলসেল বাজার কিংবা রিটেলে গিয়ে ওনারা এইটা আজকে কত বিক্রি করতেছেন, কিনছেন কত দিয়ে, এটা একটা ডিসক্রিটলি ম্যানেজড। আমি মনে করি যে এটা আসলে এক ধরনের, মানে ওনারা এটা করতেছেন, ভালো একটা প্রেশার ক্রিয়েট করতেছেন, মেন্টাল প্রেশার, বাট এটা কাজ করতেছে না। এটা আপনিও জানেন, আমিও জানি, কনজিউমাররাও জানে, এটা ওয়ার্ক করতেছে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন ওয়ার্ক করতেছে না? ওই যে আমি যেটা বললাম, এই যে 3টা ডিপার্টমেন্টের যার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি গুলো যেই যে জায়গায়
ইমপ্লিমেন্টেশন করা দরকার, সেখানে হচ্ছে না। যেমন আমি বলি, আপনি মসুর ডালে আইসা বাজারে ধরলেন কেন বিক্রি করতেছেন আপনি 120 টাকায়, ওয়ারাস মসুর ডাল কেন 120 টাকা বা 110 টাকা? বিকজ অফ এটা বাণিজ্য মন্ত্রণালয় এখানে ব্যাট, ট্যাক্স, ডিউটি, তারপরে ইন্স্যুরেন্স সে কিভাবে নিয়ে আসতেছে, বাংলাদেশ ব্যাংকের কাছে এভরিথিং আছে। এখন আপনি কি কোনো ধরনের বাজার ব্যবস্থাপনায় আপনি নির্ধারণ করেছেন ইম্পোর্টেড মসুর ডাল অস্ট্রেলিয়ার থেকে যেটা আসবে তার ম্যাক্সিমাম রিটেল প্রাইস 115 টাকার উপরে হবে না? কারণ আপনি অলরেডি জানেন এটা ল্যান্ডিং কস্ট কত পোর্টে। তো আপনি তো সোলাবুট কখনো 60 টাকার উপরে হবে না। ইম্পোর্টেড ইন্ডিয়ান হলে এত, অস্ট্রেলিয়ান হলে এত, কানাডান হলে এত। এটা কে করবে? এটা কমার্স মিনিস্ট্রি করবে। সে যদি এই ধরনের গ্যাজেট দিয়ে দেয় এবং সেই গ্যাজেটটা যদি পাবলিকলি আপনার পাবলিশড হয় এবং সেখানে যদি আপনি জানতে পারেন যে মসুর ডাল অস্ট্রেলিয়ার 110 টাকার উপরে বিক্রি হবে না, ইউ নেভার ক্যান চার্জ 115 টাকা, তখনই আপনি একটা কল নাম্বারে থাকবে যেটা কনজিউমার রাইট সেটাকে অ্যাড্রেস করবে। আপনার জেল হবে না জরিমানা হবে, কি আমরা হবে? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে, আমরা আসলে আর কথা বাড়াতে পারছি না। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাপ্লাই চেইন স্পেশালিস্ট কৃষিবিদ মুজিবুল হক যুক্ত ছিলেন আমাদের সাথে। এই ছিল আজকের জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।